শ্রাবস এর আমরা যদি ডেফিনেশন বলি, আমরা সবাই কম বেশি আসলে শ্রাবস, ট্রিজ এগুলো চিনি, এবং এই সবগুলোই হচ্ছে গিয়ে তোমার যে কোনো গার্ডেনের এসেনশিয়াল কম্পোনেন্ট। ওকে, সো শ্রাবস এবং ট্রিজ সম্পর্কে আসলে আমাদের আইডিয়া থাকতে হবে, কোন শ্রাবগুলো কিরকম, সেই ধরনের আইডিয়াগুলো আমাদের একটু থাকা দরকার। তো আমরা যদি শ্রাবের ডেফিনেশন বলি, a shrub may be defined as a perennial plant having many woody branches arising from the base. শ্রাব এবং ট্রি দুটোই যেহেতু আজকে পড়াবো, একটু খেয়াল রাখবে শ্রাব এবং ট্রির মধ্যে আসলে পার্থক্যটা কি। দুটোই কিন্তু পেরিনিয়াল, দুটোই হচ্ছে গিয়ে তোমার উডি প্ল্যান্টস, বাট দেয়ার আর some distinct differences between shrubs and trees. Okay. যাই হোক, আমরা শ্রাবটা আগে দেখি। তো শ্রাব মে বি ডিফাইন্ড অ্যাজ এ পেরিনিয়াল প্লান্ট হ্যাভিং মেনি উডি ব্রাঞ্চেস অ্যারাইজিং ফ্রম দ্য বেস, অর্থাৎ এর একেবারে বেস থেকে বা গোড়া থেকেই তোমার প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ডেভেলপ করে। এটা পেরিনিয়াল অর্থাৎ বহুবর্ষজীবী এবং উডি। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে জেনারেলি এ শ্রাব মেবি লাইক 0.5 to 4 meters long or tall. ওকে, ট্রি যেখানে আর অনেক বেশি লম্বা হয় আর বড় হতে পারে, বাট কখনো কখনো কিন্তু কিছু ট্রির সাথে শ্রাবের কিছু সিমিলারিটিস আছে, বাট পার্থক্যও আছে, সেটা দেখেই আমরা বুঝতে পারবো আসলে whether it is a shrub or tree. জেনারেলি শ্রাবের উচ্চতা মোটামুটি 0.5 থেকে 4 মিটার পর্যন্ত হয়ে থাকে। আবার কিছু কিছু শ্রাব আছে যেগুলো আসলে হরাইজন্টালি গ্রো করে, যেমন ল্যান্টানা, জুনিপেরাস, এ ধরনের কিছু শ্রাব আছে যেগুলো হচ্ছে গ্রাউন্ডের সাথে হরাইজন্টালিও গ্রো করে। ওকে, আমরা এখানে কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো সবগুলোই হচ্ছে শ্রাবের এক্সাম্পল। এই যে ছবিটা হচ্ছে কি, অর্থাৎ টপ রাইট যে ছবিটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো শ্রাব এক জায়গায় আছে। তো এই ধরনের যখন এক জায়গায় অনেকগুলো শ্রাব থাকে বা একটা নির্দিষ্ট এরিয়ায় যখন অনেকগুলো শ্রাব থাকে, তখন সেটাকে আসলে শ্রাবেরি বলা হয়। এই টার্মটা মনে রাখবে, শ্রাবেরি। সো এটাকেও আমরা ওয়ান কাইন্ড অফ শ্রাবেরি বলতে পারি, যে এখানে বেশ কিছু শ্রাব দেখা যাচ্ছে। ওকে, সো এ ধরনের হতে পারে। ইউজ অফ শ্রাবস যদি আমরা বলি, যে সাধারণতই যেটা একটু আগেই বলেছিলাম, যে কোনো গার্ডেনের এসেনশিয়াল কম্পোনেন্টস কিন্তু হচ্ছে শ্রাব অ্যান্ড ট্রি। সো একটা গার্ডেন ল্যান্ডস্কেপ শ্রাব ছাড়া আসলে চিন্তা করা যায় না। কাজেই যে কোনো তার বিউটিফিকেশন বলো বা যে কোনো ইসের জন্যই আসলে শ্রাবটা দরকার। শ্রাব ভেরি ইম্পর্টেন্ট, কারণ ডিফারেন্ট টাইপস অফ শেপস, সাইজ, ফর্মস পাওয়া যায়। কাজেই তুমি এমন না যে এক ধরনের শ্রাব তুমি লাগালে বাগানের মানে হয়ে গেল, সেরকম না। অর্থাৎ প্রচুর পরিমাণে বিভিন্ন ভ্যারাইটিজ এর শ্রাব আছে। সো তুমি ইচ্ছা করলে তোমার বাগানে বিভিন্ন ধরনের শ্রাব ইনক্লুড করে তোমার বাগানের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে ফেলতে পারো। এবং যেহেতু এটা পেরিনিয়াল, সেহেতু দেখা যায় যে লিটল কেয়ার, অর্থাৎ অল্প কেয়ারেই তুমি এটাকে গ্রো করতে পারবে। তারপর হচ্ছে তুমি যদি প্রপার সিলেকশন করতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার বাগানে সারা বছরই তোমার কিছু না কিছু ফুল থাকবে। কারণ কিছু শ্রাব আছে যেগুলো দেখা যায় যে বর্ষাকালে ফুল দেয়, কিছু শ্রাব আছে যেটা হচ্ছে হয়তো উইন্টারে ফুল দেয়, বা কিছু শ্রাব আছে হয়তো সারা বছরই ফুল দেয়। সো তোমার সিলেকশনটা সেভাবেই করতে হবে। তুমি যদি ফুল পছন্দ করো, তাহলে তোমার বাগানের জন্য সারা বছরই ফুল থাকে, সেভাবে করে তোমাকে শ্রাবগুলোকে সিলেক্ট করতে হবে। দে ক্যান বি প্ল্যান্ট ইন স্ট্রবেরি। আমি যেটা একটু আগে বলেছিলাম, যে স্ট্রবেরি মিন্স হচ্ছে কি এক জায়গায় যখন অনেকগুলো শ্রাব থাকে তখন সেটাকে স্ট্রবেরি বলা হয়। অথবা বর্ডার প্ল্যান্ট হিসেবেও তুমি লাগাতে পারো। অথবা তোমার বাসায় যদি লন থাকে বা গার্ডেনে যদি লন থাকে, তাহলে লনের সেন্টারেও তুমি কিন্তু শ্রাব লাগাতে পারো। কিছু কিছু শ্রাবের কথা বলেছি যেগুলো হচ্ছে গিয়ে মাটির সাথে হয়তো ক্রলিং করে আগায়, সে ধরনের শ্রাবও কিন্তু ছোটখাটো শ্রাবগুলো কিন্তু তুমি রক গার্ডেনে করতে পারো। আর কিছু শ্রাব আছে যেটাতে কোনো ফুল হয় না বাট বিউটিফুল ফলিয়েজ, তার জন্য তুমি এই শ্রাবটা ইউজ করতে পারো, যেমন ক্রোটন, অ্যাকালাইফা বা থুজাও কিন্তু হতে পারে। এই জাতীয় শ্রাব তুমি তোমার বাগানে ইনক্লুড করতে পারো। আমরা শ্রাবকে কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি। তো যদি আমরা দেখি যে অন দ্য বেসিস অফ ইউজ শ্রাবের ক্লাসিফিকেশন, তাহলে হচ্ছে কিছু শ্রাব আছে যেটা একটু আগেই বললাম, যে অনলি বিকজ অফ ফলিয়েজ, বিউটিফুল ফলিয়েজ, এগুলোকে ইউজ করা হয়, যেমন ক্রোটন, থুজা। ওকে, এই শ্রাবগুলোতে সাধারণত ফুল হয় না, বা ফুল হলেও ফুলটা অ্যাকচুয়ালি প্রমিনেন্ট না, বাট এর পাতা বা এটার শেপ সবটাই হচ্ছে সুন্দর। এ কারণেই সাধারণত এই শ্রাবগুলোকে ইউজ করা হয়।
ডেফিনেটলি কিছু শ্রাব আছে যেগুলো হচ্ছে ফ্লাওয়ারিং শ্রাব, সেটা যেমন রোজ, চায়না রোজ, ইক্সোরা, জেসমিন, চায়না বক্স এক্সেট্রা, এগুলো সবগুলোতেই হচ্ছে ফুল হয় এবং ফুলের জন্য এই শ্রাবগুলোকে সাধারণত গার্ডেনে ইনক্লুড করা হয়। আর কিছু শ্রাব আছে যেটাতে ইন্টারেস্টিংলি বিউটিফুল ফ্রুট ডেভেলপ করে। ঠিক আছে, ক্যালামন্ডিন, তারপর কিছু সাইট্রাস ফ্রুট আছে। সাইট্রাস ফ্রুট কিছু আছে যেটা হচ্ছে গিয়ে তোমার এডিবল, ডেফিনেটলি আমরা সাইট্রাস ফ্রুট খেয়ে থাকি, কিন্তু কিছু কিছু কিন্তু আছে অর্নামেন্টাল, যেটা শুধুমাত্রই সৌন্দর্য বৃদ্ধির জন্য আসলে ইউজ করা হয়। আরেকভাবে আমরা হচ্ছে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে যে অন দ্য বেসিস অফ লাইট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আলোর প্রয়োজনীয়তা। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমার বাগানের কোন অংশে আসলে কেমন আলো পাচ্ছে সেই অনুযায়ী তুমি তাহলে কিন্তু সেই শ্রাবগুলোকে আহ আহ, মানে সিলেক্ট করতে পারবে, যদি তোমার জানা থাকে আসলে কোন শ্রাবগুলো হচ্ছে গিয়ে তোমার লাইট লাভিং বা কোন শ্রাবগুলো হচ্ছে গিয়ে শেড লাভিং। সো কিছু আহ শ্রাব আছে যেগুলো হচ্ছে যে ফুল সানলাইট পছন্দ করে, বিশেষ করে ফ্লাওয়ারিং যে শ্রাবগুলো আছে, সেই শ্রাবগুলো কিন্তু সাধারণত সানলাইট পছন্দ করে, যেমন রোজ, জেসমিন, এগুলো। কিছু শ্রাব আছে যেগুলো হচ্ছে গিয়ে পার্শিয়াল শেড, অর্থাৎ দিনের একটা বড় অংশ যদি শেডও থাকে বাট কিছুটা রোদ পায়, সেরকম জায়গাতেও কিন্তু সেটা গ্রো করতে পারে, যেমন হচ্ছে গিয়ে তোমার ম্যাগনোলিয়া, তারপর মুসান্ডা, এগুলো। অর্থাৎ এমন জায়গাতে তুমি এগুলোকে লাগাতে পারবে যে যেখানে আসলে সারা দিন রোদ পড়ে না, বাট একটা পার্টিকুলার টাইমে হয়তো রোদ পড়ে, তারপরে আর রোদ পায় না। সো এরকম জায়গায় তুমি ইচ্ছা করলে এই ম্যাগনোলিয়া, মুসান্ডা, এই গাছগুলো তুমি লাগাতে পারবে। আর কিছু হচ্ছে যে ইন্টারমিডিয়েট টাইপ, দ্যাট মিনস যে এটার জন্য আসলে তেমন সানলাইট মানে দরকার হতে পারে, আবার সেমি শেড কন্ডিশনও দরকার হতে পারে, বা হোয়াট এভার, এটা আসলে ঠিক লাইট ডিপেন্ডেন্ট না, যে কোনো জায়গায় লাগালেই তুমি এই গাছগুলো থেকে আশানুরূপ কি বলবো যে ফলাফল পেতে পারো, যেমন একালাইফা, ক্রোটন হতে পারে। এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমার তুমি ইনডোরেও তুমি লাগাতে পারো, ওকে, যেখানে আসলে সূর্যের আলো খুব একটা পাওয়া যায় না। কাজেই সেরকম জায়গাতেও তুমি এই গাছগুলোকে ইনক্লুড করতে পারো। আহ এই জায়গাটা আমি আর পড়াচ্ছি না, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি, যে একটা গার্ডেনে তুমি আসলে কি ধরনের শ্রাব সিলেক্ট করবে সেটা কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেটা তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে যে আসলে শ্রাব সিলেকশন তুমি কিভাবে করবে। প্রোপাগেশন আমরা যদি বলি যে সাধারণত বিভিন্ন ভাবেই আসলে প্রোপাগেশন করা যায়, সিড দিয়ে হতে পারে, তারপর তোমার হচ্ছে গিয়ে কি বলবো যে ভেজিটেটিভ মিনস হতে পারে, যেমন স্টেম কাটিং, এয়ার লেয়ারিং, বাডিং, গ্রাফটিং, সবগুলো মেথডই হতে পারে, যে কোনো ভাবেই তুমি করতে পারো। আর যেহেতু শ্রাব গুলো আকারে সাধারণত একটু বড় হয়, সেজন্য তুমি যখন তোমার গার্ডেনে শ্রাব গুলোকে লাগাবে তখন কিন্তু তোমাকে একটু পিট তৈরি করে লাগাতে হবে, এবং যেহেতু পেরিনিয়াল অর্থাৎ বহু বর্ষজীবী, গাছটা আকারে একটু বড় হবে, কাজেই তোমাকে একটু পিট তৈরি করে আর তারপরে হচ্ছে গিয়ে এই শ্রাবগুলোকে লাগাতে হবে। সো পিট মানে হচ্ছে গর্ত, সেই পিটটা যেটা হবে সেটা মোটামুটি ভাবে 50 to 60 সেন্টিমিটার ডায়ামিটার হতে হবে, এবং ডিস্টেন্স যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, অর্থাৎ একটা শ্রাব থেকে আরেকটা শ্রাবের যে ডিস্টেন্স হবে সেটা সাধারণত হবে 1 to 3 মিটার। ওকে, স্বাভাবিকভাবেই যদি একটু বড় শ্রাব হয় তাহলে তুমি ডিস্টেন্সটা বেশি দিবে, 3 মিটার দিবে। যদি একটু ছোট আকারের হয় তাহলে 1 মিটার পর্যন্ত দিলেই চলবে। রিকমেন্ডেড ডোজ অফ ম্যানিউর অ্যান্ড ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে ওই পিটে। ওকে, তুমি তার মানে গাছ যেদিন লাগাবে তার অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগেই ওই ওই পিটের মাটির সাথে তোমাকে রিকমেন্ডেড ডোজের ফার্টিলাইজার এবং ম্যানিউর অ্যাপ্লাই করে মাটির সাথে মিশিয়ে রাখতে হবে। তারপরে তুমি 1 সপ্তাহ পরে, বা যদি আরেকটু বেশি সময় দেওয়া যায় সেটা আরো ভালো, মিনিমাম 1 সপ্তাহ সেই মাটিটাকে রেখে তারপরে তুমি হচ্ছে গিয়ে সেই পিঠে তুমি শ্রাবটা লাগাবে। ওকে, সাধারণত রিকমেন্ডেড ডোজ যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে পার পিটে তুমি 5 to 10 কেজি ফার্মইয়ার্ড ম্যানিওর অথবা কাউডাং, দুটো যে কোনো একটা, কারণ দুটোই অর্গানিক ম্যানিওর, এই দুটোর যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। তুমি ইচ্ছা করলে তোমার পরবর্তীতে যেই কেমিক্যাল ফার্টিলাইজার গুলো আছে সেগুলো তুমি হচ্ছে গিয়ে ইউজ করতে পারো। এরপরে যেটা প্ল্যান্টিং টাইম, এটা সাধারণত রেইনি সিজনটা ভালো, তবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে সারা বছরই আমরা হচ্ছে প্ল্যান্টিং করতে পারি, তবে রেইনি সিজন ইজ দ্য বেস্ট টাইম। ওকে, যদি আমরা করতে চাই।
গাছ লাগানোর পরপরই অর্থাৎ শ্রাব লাগানোর পরপরই কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে তোমাকে ওয়াটারিং করতে হবে। এটা যে কোনো গাছ, মনে রাখবে হর্টিকালচারাল যে কোনো প্ল্যান্টই আমরা লাগাই না কেন তার পরপরই কিন্তু একটু আমাদের ওয়াটারিং করতে হয়। এবং শ্রাবের অনুযায়ী তোমাকে স্ট্যাকিং করতে হবে। আরেকটা জিনিস করতে হবে, দেখবা যে রাস্তাঘাটে অনেক সময় গাছ লাগালে তার চারপাশ দিয়ে তোমার বাঁশের একটা বেড়া দিয়ে ঢেকে দেওয়া হয় গাছটাকে, সো দ্যাট কোনো ছাগল গরু এগুলো যেন ওই গাছটাকে খেতে না পারে। কারণ ছাগল মুখ দিলে অনেক সময় বলা হয় যে ইয়ং প্ল্যান্ট যেগুলো থাকে ছাগল মুখ দিলেই কিন্তু সেটা আর টিকে থাকে না, মরে যায়। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ, গাছটাকে তোমার প্রোটেক্ট করতে হবে। কিছু ইন্টারকালচারাল অপারেশন তোমার করতে হবে। আচ্ছা, আমি একটু একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ, সরি ফর দ্যাট, একটু জরুরি তো, ফোনটা একটু ধরছি আমি। ওকে, যেটা বলছিলাম, সো কিছু ইন্টারকালচারাল অপারেশন করতে হবে এবং হচ্ছে আহ, উফ, ক্লাস নিতেছি, আমি এটা ক্লাস নিতেছি, এখন ফোন দিও না বারবার। এখন আর ফোন দিও না। আচ্ছা, সরি। প্ল্যান্টিং, কোথায় ছিলাম আমি? আচ্ছা, ওকে। সো কিছু ইম্পর্টেন্ট শ্রাব যেমন হচ্ছে রোজ, চায়না রোজ, ক্রোটন, তোমরা অলরেডি জানো অনেকগুলো শ্রাবের কথা, মুসান্ডা, জেসমিন। সো বেশ কিছু আছে যেগুলো শুধু অর্নামেন্টাল, বেশ কিছু আছে যেগুলো ফ্লাওয়ারিং। এসব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে সবগুলোই হচ্ছে শ্রাব। ওকে, আচ্ছা, এখন আসো আমরা একটু যাই শেড, অর্নামেন্টাল অ্যান্ড ফ্লাওয়ারিং ট্রিজ। আমরা একটু আগে বললাম যে শ্রাব এবং ট্রির মধ্যে বেশ কিছু মিল বা অমিল আছে, তো আমরা এখনই আসলে জানবো যে ট্রি গুলো কেমন হয়। সো ট্রির যদি ডেফিনেশন বলি তাহলে ট্রিজ আর উডি পেরেনিয়াল। একটু খেয়াল করে দেখো, শ্রাবের ডেফিনেশন যখন বলছিলাম তখনও কিন্তু বলেছিলাম যে উডি পেরেনিয়াল, এখানেও তাই উডি পেরেনিয়াল। Typically having a single stem or trunk growing to a considerable height and bearing lateral branches at some distance from the ground. কাজে আমার মনে হয় যে তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো। একদম ডিস্টিংক্ট যে পার্থক্যটা সেটা হচ্ছে যে ট্রির ক্ষেত্রে একটা ডেফিনিট ট্রাঙ্ক থাকবে, অর্থাৎ একটা মেইন কাণ্ড থাকবে। ওকে, এবং এই কাণ্ডটা বা স্টেমটা তোমার একটা নির্দিষ্ট উচ্চতা অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে, তারপরে সেখান থেকে ব্রাঞ্চিং শুরু হবে। বাট শ্রাবের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ডিস্টিংক্ট ট্রাঙ্ক সবসময় থাকে না, এবং শ্রাবের ক্ষেত্রে যেটা হয় যে গোড়া থেকেই আসলে তোমার ব্রাঞ্চিংটা শুরু হয়। কাজেই তোমরা শ্রাব এবং ট্রি দেখে যেটা বোঝার সেটা হচ্ছে যে ট্রির ক্ষেত্রে অবশ্যই একটা ডিস্টিংক্ট ট্রাঙ্ক থাকবে। আমরা জানি যে ট্রির আসলে অনেক কি বলবো যে উপকারিতা আছে। সো গার্ডেনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে আসলে ট্রি লাগাতে পারি। এটা শেড অ্যান্ড শেল্টার প্রোভাইড করছে, ফ্লাওয়ার ফ্রুট প্রোভাইড করছে, ফুয়েল অ্যান্ড টিম্বারের জন্য আমরা আসলে ট্রি লাগাই। তারপর হচ্ছে গিয়ে এয়ার পলিউশন কন্ট্রোলের জন্য তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস যেটা যে অনেক সময় শেল্টার অফ বিভিন্ন হচ্ছে কি বলবো যে পাখি বা এসবের জন্য অনেক সময় শেল্টার হিসেবে সেটা কাজ করে। ট্রির যে ক্লাসিফিকেশন, ট্রির ক্লাসিফিকেশনও আমরা আসলে করতে পারি বিভিন্ন ভাবে। ফ্লোরিকালচারাল পয়েন্ট অফ ভিউতে, কারণ ট্রির অনেকভাবে ক্লাসিফিকেশন হতে পারে, যেহেতু ট্রি হচ্ছে গিয়ে ফ্রুট ট্রিও আছে কিছু, সেই হিসেবে সেটার ক্লাসিফিকেশন একরকম। যেটা তোমরা আসলে যখন 4-2 তে যাবে
তখন কিন্তু সেখানে তোমরা কিছু ক্লাসিফিকেশন পড়বে। এটা হচ্ছে যে ফ্রুট ট্রি, ট্রি যেগুলো সেগুলোর ক্লাসিফিকেশন আছে, বাট আমি এটা এখানে বলছি না, যেহেতু তোমরা এখানে আসলে ফ্লোরিকালচার পড়ছো, কাজে ফ্লোরিকালচারাল পয়েন্ট অফ ভিউতে আসলে ক্লাস যেভাবে আমরা ক্লাসিফাই করতে পারি ট্রিকে, সেভাবে আমি এখানে ক্লাসিফিকেশনটা দেখাচ্ছি। সো একটা হচ্ছে গিয়ে তোমার শেড অ্যান্ড অর্নামেন্টাল ট্রিজ, আর একটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ারিং ট্রিজ। সো শেড অ্যান্ড অর্নামেন্টাল ট্রিজ যেটা, সেটা হচ্ছে যে এই ট্রিগুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণত তাদের বিউটিফুল ফলিয়েজ এবং শেপের জন্যই কিন্তু এই ট্রিগুলো লাগানো হয়। অর্থাৎ এই ট্রিগুলোতে সচরাচর তোমার ফুল ফোটে না, বা ফুলটা আসলে প্রমিনেন্ট ফিচার না। ওকে, এই গাছটার তোমার শেপটা সুন্দর বা তার ফলিয়েজ সুন্দর, এবং এই গাছগুলো তোমার সাধারণত শেড প্রোভাইড করে। এই জন্যই এই গাছগুলো তোমার গার্ডেনে তুমি ইনক্লুড করবে। ওকে, সো নন ফ্লাওয়ারিং যেটা বললাম যে হ্যাঁ, এটাতে ফ্লাওয়ার নাও হতে পারে, অথবা এমন কোনো কোনো গাছ আছে যেটাতে ফ্লাওয়ার হয় কিন্তু সেই ফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি নট প্রমিনেন্ট, বা ফ্লাওয়ারটা তুমি ফুটলেও অনেক সময় দেখা যাবে যে তুমি এটাকে কি বলবো, যে খেয়ালই হয়তো করতে পারছো না যে ফ্লাওয়ার এসেছে গাছটাতে, বিকজ ফ্লাওয়ার গুলো খুব একটা সুন্দর না, বা ধরো যে ততটা প্রমিনেন্ট না। এটার শেপটাই সুন্দর বা ফলিয়েজ গুলোই সুন্দর। ফ্লাওয়ারিং ট্রিজ আরেক রকম যেটা ক্লাসিফিকেশন, স্বাভাবিকভাবেই সেখানে তোমার সুন্দর সুন্দর ফুল ফুটবে, সেটাই হচ্ছে কি আসলে ফ্লাওয়ারিং ট্রিজের ক্যাটাগরিতে পড়ছে। এক্সাম্পল কিছু আছে, আমি এক্সাম্পল গুলো আর পড়ছি না, তারপরেও তোমাদেরকে একটু জাস্ট জানিয়ে দিচ্ছি যে শেড অ্যান্ড অর্নামেন্টাল ট্রিজ, এটার বেশ কিছু এক্সাম্পল আছে। আমরা এখানে কিছু হয়তো ছবিও দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে গিয়ে শেড অ্যান্ড অর্নামেন্টাল ট্রিজ। তোমরা একটু যদি খেয়াল করে দেখো যে অরোকেরিয়া বা হচ্ছে গিয়ে ক্রিসমাস ট্রি যেটাতে বলা হয়, এই ট্রিটাতে তোমরা কখনো ফুল ফুটতে দেখেছো কিনা আমি জানি না, ফুল ফুটতে দেখার কথা না, বাট এই ট্রিটা দেখবা যে কোনো গার্ডেনে কিন্তু একটা কমন ফিচার। যে কোনো জায়গায়, যে কোনো গার্ডেনে, অথবা ধরো যে অফিস বিল্ডিং বলো, বা যে কোনো একটা ইনস্টিটিউশনাল গার্ডেন যেখানে আছে, সেখানে কিন্তু তোমার এই গাছটা তুমি অনেক সময় দেখতে পাবেন। সো এই জাতীয় বেশ কিছু গাছ আছে যেগুলো আসলে তার বিউটিফুল ফলিয়েজ এবং শেডের জন্য সাধারণত লাগানো হয়, যেমন ওই যে যেগুলো আমরা বলছি, যেগুলো ছবি আমরা এখানে দেখছি। ওকে, সো এরকম বেশ কিছু গাছ আছে, যেমন ধরো যে রেইন ট্রি। হ্যাঁ, রেইন ট্রিটাও দেখা যায় যে তোমার এখানে ফুল ফোটে ঠিকই, আহ, এই যে রেইন ট্রির ফুল দেখা যাচ্ছে, বাট অনেক সময় দেখা যায় যে ফুলটার চেয়েও গাছটার যে শেপটা আছে বা গাছের যে ফলিয়েজ আছে, সেটাই আসলে অ্যাট্রাকটিভ, এবং সেটাই অনেক সময় মূল কারণ হয়ে থাকে এই গাছটাকে তোমার গার্ডেনে ইনক্লুড করার জন্য। আর ফ্লাওয়ারিং ট্রি যেগুলো বললাম, ফ্লাওয়ারিং ট্রিও বেশ কিছু আছে, তোমরা নিজেরাই হয়তো চিন্তা করলে বের করতে পারবে যে আমাদের একটু গ্রীষ্মকালের দিকে যখন আমরা একটু খেয়াল করে যদি দেখি, তাহলে দেখা যায় যে কৃষ্ণচূড়া বা এরকম বেশ কিছু ফ্লাওয়ারিং ট্রি আছে যেগুলো হচ্ছে কি এত বেশি সুন্দর ফুলে ঢেকে যায় যে এই গাছগুলো আসলে তখন খুবই অ্যাট্রাকটিভ দেখায়। সো এরকম বেশ কিছু গাছ আছে, আমি হয়তো ছবি যদি একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো বোটল ব্রাশ, তারপরে সোনালু যেটা, বা এটার আরেকটা নাম আছে বাদল লাঠি। এটাও ইয়েলো কালারের ফ্লাওয়ার হয়, খুব সুন্দর দেখায়। কাঞ্চন, তারপর তোমার শিমুল, হ্যাঁ, এই জাতীয় যে পলাশ, তারপর তোমার হচ্ছে নাগেশ্বর চাপা, জারুল, হ্যাঁ, এই জাতীয় যে ফুলগুলো আছে, কৃষ্ণচূড়া, এই সবগুলোই হচ্ছে আসলে ফ্লাওয়ারিং ট্রির এক্সাম্পল, বিকজ এই গাছগুলোতে যখন ফুল আসে তখন আসলে এই গাছগুলোর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। ওকে, আচ্ছা। তো আহ গাছ লাগানোর জন্য আমরা যেটা বলছিলাম যে ট্রি অর্থাৎ শ্রাবের ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে ওখানে তোমাকে পিট তৈরি করে লাগাতে হবে, এখানেও তাই। যেহেতু হচ্ছে গিয়ে ট্রির সাইজ একটু বড়, ট্রি গুলো নর্মালি একটু বড় হয়, সেই ক্ষেত্রে তোমাকে 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার পিট তৈরি করতে হবে, অর্থাৎ তার চতুর্দিকে ডায়ামিটার 1 মিটার হবে এবং গভীরতাও তোমার 1 মিটার হবে। এবং এখানে বেশ কিছু ম্যানিউর অ্যান্ড ফার্টিলাইজার তোমাকে ইউজ করতে হবে, এগুলো তোমরা একটু ডোজ গুলো দেখে নিও পরে, আমি আর অত ডিটেলস বলছি না। টাইম অফ প্ল্যান্টিং এই ক্ষেত্রেও তাই, রেইনি সিজনটা বেস্ট, সাধারণত জুন থেকে আগস্ট মাসে লাগালে ভালো হয়। তারপর হচ্ছে গিয়ে তুমি মার্চ বা অন্য সময়ও হচ্ছে গিয়ে তুমি লাগাতে পারো। এবং কিছু ম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ার তোমাকে নিতে হবে। ম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ার তোমাকে নিতে হবে, এটা যে কোনো গাছের ক্ষেত্রেই যেভাবে আমরা নেই সেভাবে করে আসলে নিতে হবে। ওকে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে
এখানে একটা ছবি জাস্ট আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য যে পিট মেকিং, এনি কাইন্ড অফ পিট মেকিং যখন আমরা করব, সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে একটা পিট, যেহেতু বলছি যে ধরো ট্রির জন্যই 1 মিটার করে আমরা গভীর করব, তাহলে সেই ক্ষেত্রে এটার যে হাফ পোর্শন, অর্থাৎ উপরের যে হাফ পোর্শন মাটি আছে সেটাকে এক সাইডে রাখবো এবং নিচের হাফ পোর্শন মাটি আরেক সাইডে রাখবো। ওকে, তারপরে যখন হচ্ছে গিয়ে আমরা এই পিটটাকে ভরাট করব, তখন কিন্তু হচ্ছে গিয়ে টপ সয়েল যেটা ছিল সেটাকে দিতে হবে বটমে, এবং এই টপ সয়েলের সাথেই তোমার পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। সো টপ সয়েলটা যাবে হচ্ছে গিয়ে বটমে, এবং বটম থেকে যে সয়েলটা উঠিয়েছিলে সেই সয়েলটা যাবে হচ্ছে গিয়ে টপে, এবং তারপর তোমাকে হচ্ছে গিয়ে গাছটা লাগাতে হবে। তো নর্মালি আমরা যখন গাছ লাগাই তখন গাছটা আসলে অনেক সময় দেখা যায় যে আমরা নার্সারি থেকে আনি, পলি ব্যাগে থাকে বা অন্য কোনো ভাবে মাটির বল সহ একটা গাছ থাকে। তো গাছটা যখন তুমি পিটে লাগাবে তখন অবশ্যই তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে সয়েল বলটা যেটা আছে, সয়েল বলটার টোটাল অংশটাই তোমার মাটির নিচে চলে যাবে। শুধু যেই জায়গাটা থেকে গাছটা তোমার মাটির উপরে আছে সেই লেভেল পর্যন্তই কিন্তু তোমার পিটের মাটি অ্যাড করতে হবে। অর্থাৎ এই পর্যন্ত দেওয়া যাবে না, ঠিক আছে? বা এইটুকু তুমি ঢেকে দিলা, সেটা যেন না হয়। অর্থাৎ যতটুকু তোমার সয়েল বল আছে তার লেভেল পর্যন্তই তোমাকে পিটের মাটিটা করতে হবে। এবং খেয়াল রাখবে যে পিটের মাটিটা যখন দেয়া হয় তখন কিন্তু গাছের গোড়ার দিকটা একটু উঁচু করে দেওয়া হয়, কাজে সেটাকে ম্যানেজ করেই তোমাকে এই কাজটা করতে হবে। ওকে, সো এই মোটামুটি হচ্ছে গিয়ে ট্রি। আমি আসলে আর ডিটেলস তোমাদেরকে ফার্ন আর পামটা পড়াবো না। তবে ফার্নটার যেহেতু ওই আছে, এখানে যেই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্ট্রাকচার অফ ফার্ন। বিভিন্ন রকমের আসলে ফার্ন আছে। ফার্নটা হচ্ছে গিয়ে নন ফ্লাওয়ারিং একটা প্ল্যান্ট। এখানে তোমার সিডও হয় না, ফ্লাওয়ারও হয় না, সাধারণত স্পোরের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। ফার্নের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে তার তিনটা মেজর পার্ট আছে। একটা হচ্ছে রাইজোম, একটা হচ্ছে ফ্রন্ট, এবং আরেকটা হচ্ছে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, যেটাকে আসলে স্পোরাঞ্জিয়া বলা হয়। ঠিক আছে, সো রাইজোমটা তোমরা জানো যে রাইজোম হচ্ছে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম। সো ফার্নের যে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম থাকে সেটাই হচ্ছে আসলে রাইজোমের পার্ট। ফ্রন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাতা। সাধারণত ফার্নের পাতা যেই শেপে হয় সেই ধরনের পাতাকেই আসলে ফ্রন্ট বলে। আমরা যখন পাম পড়বো তখনও আমরা বুঝবো যে পামের পাতা অর্থাৎ নারকেল গাছের পাতা, এটাকেও কিন্তু ফ্রন্ট বলা হয়, কিন্তু আম গাছের পাতা বা জাম গাছের পাতাকে কিন্তু ফ্রন্ট বলা হচ্ছে না। ওকে, সো স্ট্রাকচার এখানে ফ্যাক্টর। কাজে ফ্রন্ট হচ্ছে গিয়ে ফার্নের পাতা যেটা সেটা, আর স্পোর্স যেটা সেটা হচ্ছে গিয়ে সাধারণত পাতার অপোজিট সাইডে তোমার গ্রো করে। ওই যে স্পোরাঞ্জিয়া যেটা বলেছিলাম তার ভেতরে আসলে স্পোরটা গ্রো করে। ওকে, আমরা যদি একটু ছবি দেখি, সো এটা হচ্ছে এন্টায়ার ফার্ন। এই যে ফার্নের যদি আমরা ছবি দেখি এখানে, যে এই যে এটা গোড়ার দিকের যে অংশটা সেটাই হচ্ছে রাইজ, এগুলো হচ্ছে তোমার আসলে ফ্রন্ট। এবং পাতার অপোজিট সাইডে সাধারণত দেখা যায় যে এই স্ট্রাকচার গুলো, এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়া, যার ভেতরে আসলে স্পোর থাকে, এবং এই স্পোর থেকেই সাধারণত ফার্নের বংশবৃদ্ধি হয়ে থাকে। ওকে, আর দুটো টার্ম আছে, যে টার্ম গুলো হচ্ছে গিয়ে একটাকে বলা হয় ফার্নারি এবং আরেকটাকে বলা হয় ফার্ন হাউস। ফার্নারি অ্যাকচুয়ালি নেচারে যেখানে তোমার দেখা যায় যে এমন একটা জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে ফার্ন জন্মে, সেই জায়গাটাকে সাধারণত ফার্নারি বলা হয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ফরেস্ট এরিয়া যেটা আছে বা একটু জঙ্গল টাইপ বা বাড়ির পিছনে তোমার যদি স্যাঁতসেঁতে কোনো জায়গা থাকে, দেখবা যে এক জায়গায় প্রচুর পরিমাণে ফার্ন জন্মে আছে। তো ওই জায়গাটাকে তুমি বলতে পারো ফার্নারি। আর ফার্ন হাউস হচ্ছে যখন তুমি আর্টিফিশিয়ালি একটা হাউস তৈরি করে তার ভেতরে ফার্ন গ্রো করবে, তখন সেটাকে বলা হয় ফার্ন হাউস। কারণ ফার্নের জন্য একটু ডিফারেন্ট ধরনের এনভায়রনমেন্ট দরকার হয়। দ্যাটস ওয়াই ফার্নটা অনেক সময় একটা হাউসের ভেতরে করা হয়, যে হাউসটাকে আসলে বলা হচ্ছে ফার্ন হাউস। আর ইউটিলিটি আমরা যেহেতু বলেছি যে এখানে আসলে কোনো ফ্লাওয়ার ডেভেলপ করে না, সো ইটস অনলি বিকজ অফ ইটস ফলিয়েজ। কিন্তু ফার্নের বিভিন্ন রকম ফার্ন আছে এবং তার এক একটার ফলিয়েজের বৈশিষ্ট্য এক এক রকম, বিভিন্ন কালারফুল হতে পারে। সো সেই কালারফুল মানে ফার্নের ফলিয়েজের জন্যই সাধারণত এটাকে করা হয় টেবিল ডেকোরেশন হিসেবে, বা তুমি যদি কি বলবো যে ফ্লাওয়ার বুকে তৈরি করতে চাও সেই ক্ষেত্রে তুমি এই ফার্নটাকে ইউজ করতে পারো।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফার্ন হাউস একটা, আর এটা হচ্ছে ফার্নারি। সো ন্যাচারালি যেখানে ফার্ন প্রচুর পরিমাণে জন্মায় সেটাকে আমরা বলছি ফার্নারি, এবং হচ্ছে গিয়ে এই ধরনের গ্লাস হাউস বা একটু শেড করে যখন আমরা ফার্ন ডেভেলপ করছি, গ্রো করছি, তখন সেটাকে আসলে বলা হচ্ছে ফার্ন হাউস। সো মোটামুটি ভাবে ফার্ন এর জন্য কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শেড, অর্থাৎ একটু শেডি প্লেসে ফার্নটা ভালো হয়। সয়েল ময়েশ্চার এবং অ্যাটমসফেরিক হিউমিডিটিটাও দরকার। উইন্ড থেকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে, বিকজ ফার্ন যেহেতু খুব নরম, কাজেই সেটা একটা ইনশিওর করতে হবে, এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো হতে হবে। প্রোপাগেশন সাধারণত স্পোরের মাধ্যমে বা হচ্ছে ডিভিশনের মাধ্যমে হতে পারে। পটিং মিক্সচার এগুলো তোমরা নিজেরা একটু দেখে নেবে। এখানে কিছু ফার্ন এর ইম্পর্টেন্ট ফার্নের নাম দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। মেইডেন হেয়ার ফার্ন, বার্ড নেস্ট ফার্ন, আমরা একটু ছবি দেখি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে মেইডেন হেয়ার ফার্ন, বার্ড নেস্ট ফার্ন এই ধরনের হয়। এটা হচ্ছে ট্রি ফার্ন। ওকে, ফার্ন কিন্তু একেবারে ক্ষুদ্র থেকে শুরু করে অনেক 20 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, যেটা আমরা এই ফার্নটা দেখেই বুঝতে পারছি যে এটা অনেক বড়। সো এই ধরনের বিভিন্ন রকম বিভিন্ন ক্যাটাগরির ফার্ন অ্যাকচুয়ালি আছে। ওকে, আচ্ছা, এখন আসো পাম। পাম হলো একটা আসলে একটা স্পেশাল কাইন্ড অফ প্ল্যান্ট। সাধারণত পামেসি ফ্যামিলির আন্ডারে যে গাছগুলো আছে সেগুলোকে সাধারণত আমরা পাম বলি। পামের একটু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, অন্য গাছের চেয়ে এটা একটু ডিফারেন্ট। সাধারণত স্ট্রেইট সিলিন্ড্রিক্যাল অর কলামনার ট্রাঙ্ক হয়। ওকে, আম গাছের ট্রাঙ্ক যেরকম, পামের ট্রাঙ্ক কিন্তু সেরকম না, একটু লম্বাটে ধরনের হয়। এবং যেটা হয় যে একদম টপ অফ দা তোমার সেই স্টেম, সেখানে স্প্রেডিং ক্যানোপি থাকে। ক্যানোপিটা মানে বেসিক্যালি তোমার লিফ দিয়ে ডেভেলপ করা। ওকে, অন্য কোনো ব্রাঞ্চিং থাকে না ওখান থেকে। লিফ, ডিফারেন্ট কাইন্ডস অফ লিফ সাধারণত ডেভেলপ করে, এবং এই লিফগুলো তোমার অন্যান্য প্ল্যান্টের চেয়ে একদমই ডিফারেন্ট ধরনের লিভস। ওকে, সো এই হচ্ছে গিয়ে তোমার মোটামুটি পামের বৈশিষ্ট্য, যে তুমি দেখলেই আসলে বুঝতে পারবে যে তার সিলিন্ড্রিক্যাল এবং কলামনার একটা ডিস্টিংক্ট ট্রাঙ্ক থাকবে, অনেক লম্বা, এবং এই ট্রাঙ্কের মাথায় তোমার ডেফিনেটলি ডিফারেন্ট টাইপ অফ ক্যানোপি, যেটা হচ্ছে স্প্রেডিং ক্যানোপি, এবং এখানে তোমার সাধারণত বিভিন্ন ধরনের লিভস দিয়ে আসলে এই ক্যানোপিটা ডেভেলপ করা। ইউটিলিটি সাধারণত তুমি তোমার গার্ডেনে বিভিন্ন ভাবে আসলে পামটাকে তুমি ইনক্লুড করতে পারো। সাধারণত দেখা যায় যে কোনো এন্ট্রান্সে তুমি পাম লাগাতে পারো, অথবা হচ্ছে গিয়ে শেড ট্রি হিসেবে ইউজ হতে পারে, তুমি পট প্ল্যান্ট হিসেবে তুমি ইউজ করতে পারো। ইকোনমিক্যালিও দেখা যায় এটার বেশ ইম্পর্টেন্স আছে। যেমন ধরো যে ফুড মেটেরিয়াল সাপ্লাই করে, আমরা জানি যে ডেট, কোকোনাট, তারপরে হচ্ছে গিয়ে আহ, আহ, তাল যেটা, হ্যাঁ, পালমেরি পাম, এগুলো সবই হচ্ছে আমরা ফ্রুট হিসেবে বা ফুড ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি। তারপর বিল্ডিং ম্যাটেরিয়ালও সে সাপ্লাই করে, বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই করে অনেক সময় হচ্ছে গিয়ে নারকেল গাছের স্টেম দিয়ে বা হচ্ছে গিয়ে তার ফ্রন্ট দিয়ে কিন্তু তোমার বিভিন্ন ধরনের বিল্ডিং কনস্ট্রাক্ট করা হয়। অনেক ধরনের বাস্কেট, তারপর হচ্ছে ম্যাট, এই ধরনের জিনিসও কিন্তু তোমার পাম থেকে তৈরি করা হয়। অয়েল, ডেফিনেটলি আমরা জানি যে যেমন কোকোনাট অয়েল, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই বিষয়গুলো আমরা পাম থেকে আসলে পেয়ে থাকি। ক্লাসিফিকেশন যদি আমরা বলি, আসলে তার লিফের স্ট্রাকচার অনুযায়ী আমরা পামকে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ফিদার লিভড পাম, আর একটা হচ্ছে ফ্যান লিভড পাম। ওকে, ফিদার লিভড পাম মানে হচ্ছে পাখির পালকের মতো অনেকটা যে পামটা থাকে, সেই পাম মানে লিফটা আর কি, যেটা সেটাকে বলা হচ্ছে ফিদার লিভড পাম। এটাকে হচ্ছে পিনেট পামও বলা হয়, পিনেট পাম লিভসও বলা হয়। আর ফ্যান লিভড পাম যেটা, সেটা হচ্ছে যে অনেকটা হলো তোমার ফ্যানের মতো, হ্যাঁ, একটু রাউন্ড শেপ হয় পাতাটা, সেটাকে বলা হচ্ছে ফ্যান লিভড পাম। আমরা একটু যদি ছবি দেখাই তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে ফিদার লিভড পাম। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে নারিকেল, কোকোনাট হতে পারে, তারপর তোমার খেজুর হতে পারে, বা আরো অন্যান্য আছে। ফ্যান লিভড পাম যেটা, সেটা হচ্ছে তোমার একদম এক্সাম্পল যদি আমরা বলি যে আমাদের পালমেরি পাম, অর্থাৎ তাল, তাল গাছ যেটা, সেটা হচ্ছে কি এ ধরনের হয়। ওকে, প্রপাগেশন আমরা বিভিন্ন ভাবে করা যেতে পারে, আমি ডিটেলসে যাচ্ছি না। কালচার একটা, এটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে পামটা তুমি যেমন
সরাসরি মাটিতেও তুমি লাগাতে পারো। আবার একইভাবে তুমি কিন্তু পটেও তুমি করতে পারো। বিশেষ করে বিভিন্ন অর্নামেন্টাল যে পাম গুলো আছে, পটেও তুমি করতে পারো এবং এটা পট বাউন্ড কন্ডিশন কিন্তু আ মানে সহ্য করতে পারে। ঠিক আছে? কাজেই খুব বেশি ফ্রিকোয়েন্টলি তোমার এটাকে ডিপটিং করার প্রয়োজন হয় না। প্রয়োজন অনুযায়ী পামের সাইজ অনুযায়ী তুমি যদি পটটাকে সিলেক্ট করো তাহলে তোমাকে আর বারবার ডিপটিং করতে হবে না। এখানে তুমি পট বাউন্ড অর্থাৎ পটে যেইগুলো লাগাবে সেই ক্ষেত্রে আসলে তুমি কিছু কম্পোস্ট বা আ এড করতে পারো। কিছু ফার্টিলাইজার তুমি এড করতে পারো। আর ফার্টিলাইজার যদি তুমি এড করো তাহলে সেটা আসলে কি বলবো যে লিকুইড ফর্মে দিলেই ভালো হয়। লিকুইড ম্যানিউর দিলে সেটা ভালো হয়। আর কিছু মাস্টার্ড ওয়েল কেক তুমি ইউজ করতে পারো পামের জন্য বা এখানে যে পটিং কন্ডিশনে যেই মিক্সচারটা তুমি তৈরি করবে সেটা হতে পারে যে 2 পার্ট গুড গার্ডেন সয়েল, 2 পার্ট লিফ মোল্ড, 1 পার্ট ওয়েল ডিকম্পোজড কাউ ডাং এবং হচ্ছে কি 1 পার্ট স্যান্ড। এভাবে করে তুমি পটিং মিক্সচারটা তৈরি করতে পারো। ওকে? যদি তুমি পটে লাগাও। আর যদি তুমি হচ্ছে গিয়ে নরমাল ফিল্ডে লাগাও তাহলে তোমাকে নরমাল প্ল্যান্টের মতো পিট তৈরি করে সেখানে তোমাকে এটা লাগাতে হবে। জাস্ট এক্সাম্পল কিছু ফিদার লিভড পামের কিছু এক্সাম্পল, ফ্যান লিভড পামের কিছু এক্সাম্পল। আমরা একটা জিনিস জাস্ট শুধু তোমাদেরকে একটু বলার জন্য, সেটা হচ্ছে যে আজকে যেই ৪ টা জিনিস আমি পড়ালাম, এখানে কিন্তু তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে উইথ সায়েন্টিফিক নেম। ঠিক আছে? তোমাদের অনেক সময় কিন্তু ফাইনাল পরীক্ষায় একটা ফুল কোশ্চেন হয়, দ্যাট মিনস যে তোমার ফুল বলতে হয়তো ৮ মার্কসের বা ৭ মার্কসের একটা কোশ্চেন হয় যেখানে তোমার থাকে যে এরকম গিভ সাম এক্সাম্পল অফ, ধরো যে শ্রাবস অর অর্নামেন্টাল শ্রাবস বা ফ্লাওয়ারিং শ্রাবস ট্রিজ, এরকম করে কয়েকটা দেওয়া থাকে, হয়তো বলা থাকে ২টা করে বা ৫টা করে তুমি এক্সাম্পল দাও উইথ সায়েন্টিফিক নেম। ওকে? সো এই চ্যাপ্টারটা যদি আজকে যেটা আমি টোটাল পড়ালাম, তোমরা যদি মানে সায়েন্টিফিক নেমগুলো একটু শিখো, ২টা করেই শিখলা, তাহলে কিন্তু তোমরা দেখবা যে পরীক্ষার সময় একটা একদম ফুল কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে এবং এটা অল্প সময় কিন্তু এখান থেকে মার্কস পাওয়া যায় যদি তুমি কারেক্ট করো। মানে একদম ফুল মার্কস পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা ২টা বা ৩টা করে এক্সাম্পল শিখে রাখতে পারো। আর কোনো ক্ষেত্রে যদি সহজ লাগে যেমন ট্রি বা স্ট্রাবের ক্ষেত্রে হয়তো ৫টা করে শিখে রাখতে পারো। আর এগুলো থেকে হয়তো ২টা করে বা ৩টা করে তুমি এক্সাম্পল শিখে রাখতে পারো। তাহলে যেটা হবে যে তোমার একদম যদি ফাইনালি এই ধরনের কোশ্চেন আসে তাহলে তোমাদের জন্য